তো প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আমি আজও তোমাদের মাঝে চলে এসেছি একটি সুন্দর টপিকস ফিলোসফির ফোর্থ সেমিস্টারের মিলের পদ্ধতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করতে চলেছি মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এবং এখান থেকে তোমরা জানো যে 10 নম্বরের একটি কোশ্চেন পড়বে। তো আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে টার্গেট এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, এবং তোমরা আমার এই পেজটিকে ফলো করতে থাকবে। আশা করি ফিলোসফিতে কোনো সমস্যাই থাকবে না, একদম চ্যালেঞ্জ। তো দেখো, আজ আমরা দেখব একটি প্রশ্ন, মিলের মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলোচনা করো, সঙ্গে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত সহ দুটি সুবিধা দুটি অসুবিধা উল্লেখ করো। তো আমরা দেখি মিল কি বিষয় নিয়ে এই পদ্ধতি তৈরি করেছে। অ্যাকচুয়ালি দৈনন্দিন জীবনে বা বাস্তব জীবনে বিভিন্ন ঘটনা ঘটে বা বিভিন্ন সমস্যা তৈরি হয়। সেই সমস্যা বা কার্যের কোনটি কারণ, কোনটি কার্য, এটি নির্ণয় করতে অনেকেরই অসুবিধা হয়। তো সেই সঠিক কারণ কার্য নির্ণয় করার জন্যে মিল তার এ সিস্টেম অফ লজিক গ্রন্থে এ সিস্টেম অফ লজিক গ্রন্থে এ সিস্টেম অফ লজিক এই সিস্টেম অফ লজিক গ্রন্থে তিনি 5টি পরীক্ষামূলক পদ্ধতি প্রকাশ করেছেন। সেই 5টি পদ্ধতি কি? 1, অন্বয়ী পদ্ধতি; 2, ব্যতিরেকী পদ্ধতি; 3, অন্বয় ব্যতিরেকী পদ্ধতি; 4, সহপরিবর্তন পদ্ধতি; আর 5 হচ্ছে পরিশেষ পদ্ধতি। তাহলে আমরা দেখলাম যে মিল তার এই সিস্টেম অফ লজিক গ্রন্থে মোট 5টি পদ্ধতির কথা উল্লেখ করেছেন। 1, অন্বয়ী পদ্ধতি; 2, ব্যতিরেকী পদ্ধতি; 3, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি; 4, সহপরিবর্তন পদ্ধতি; 5, পরিশেষ পদ্ধতি। তো আমরা এই 2026 সালে যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে যাব, এখান থেকে একটা কোশ্চেন আমাদের লিখে আসতে হবে। তো আশা করি প্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটু ধৈর্যের সঙ্গে এবং ভালো করে যদি বিষয়টিকে দেখো, এই পদ্ধতিগুলো কিন্তু খুব ইজি, এবং কার্য এবং কারণ নির্ণয় করার ক্ষেত্রে এগুলো খুবই উপকারী বা জনপ্রিয়তা আছে। তো আমরা আজকে আলোচনা করব সহপরিবর্তন পদ্ধতি নিয়ে। সহপরিবর্তন পদ্ধতির প্রথমে আছে কি? সংজ্ঞা। সংজ্ঞা কি না বলছে একটি ঘটনা। আচ্ছা, তার আগে একটুখানি বলি সহপরিবর্তন কি। সহপরিবর্তন মতে একসঙ্গে, সহ মানে সঙ্গে, একসাথে দুটো পরিবর্তনকে, পরস্পর একই সঙ্গে দুটো পরিবর্তনকে বলা হয় সহপরিবর্তন। এই সহপরিবর্তন পদ্ধতি কি, এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। একটি ঘটনা যদি বিশেষভাবে পরিবর্তিত হয় এবং অপর একটি ঘটনাও যদি বিশেষভাবে পরিবর্তিত হয়, তাহলে বলা যাবে প্রথম ঘটনাটি দ্বিতীয় ঘটনাটির মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক আছে, বা দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনার মানে কার্য বা কারণ বা কারণের অপরিহার্য অংশ। উদাহরণস্বরূপ বলা যায় যে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, মানুষের চাহিদা বা খাদ্য কমে গেছে, মানে খাওয়ার পরিমাণ কমে গেছে, অথবা বাজারে পোলট্রির দাম বেড়ে গেছে, খাওয়া কমে গেছে, অথবা বাজারে পোলট্রির দাম কমে গেছে, খাওয়া বেড়ে গেছে। এগুলো সহপরিবর্তন, একটার সাথে আর একটা পরিবর্তন, এই একসঙ্গে পরিবর্তনকে বলা হয় সহপরিবর্তন। এই সহপরিবর্তন পদ্ধতির তাহলে সূত্র আমরা কি বললাম, যে একটি ঘটনা, পরস্পর ঘটনা, দুটি ঘটনা যদি একটি পরিবর্তিত হলে অপরটিও পরিবর্তিত হয়, তার মানে একটি বিশেষ ঘটনা যদি বিশেষভাবে পরিবর্তিত হয় এবং অপর একটি ঘটনাও যদি একইভাবে পরিবর্তিত হয়, তাহলে বলা যাবে পরস্পর দুটি ঘটনার মধ্যে একটি কার্য কারণ মানে সম্বন্ধ আছে বা সম্পর্কে আবদ্ধ।
বা প্রথম ঘটনাটি দ্বিতীয় ঘটনাটির কারণ বা কার্য বা কারণের অপরিহার্য অংশ। এবার ভিত্তি। ভিত্তি কি বলছে যে এই মিলের এই পদ্ধতিগুলো অপসারণের যে 4টি সূত্র আছে তার উপরে প্রতিষ্ঠিত, যেমন অন্যায় পদ্ধতি প্রথম সূত্রের উপর প্রতিষ্ঠিত, অপসারণের ব্যতিরেকী পদ্ধতি দ্বিতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত, তেমনি সহপরিবর্তন পদ্ধতি। এই সহপরিবর্তন পদ্ধতি মিলের অপসারণের তৃতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত। তাহলে তৃতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে প্রকার ভেদ। এই সহপরিবর্তন পদ্ধতি দুই প্রকার। একটা হচ্ছে একমুখী সহপরিবর্তন পদ্ধতি, একমুখী সহপরিবর্তন, একমুখী সহপরিবর্তন। আর অপরটি হচ্ছে বিপরীতমুখী সহপরিবর্তন। অপরটি হচ্ছে কি, বিপরীতমুখী সহপরিবর্তন। দেখো দুই হচ্ছে বিপরীতমুখী সহপরিবর্তন। একটি একমুখী সহপরিবর্তন, অপরটি বিপরীতমুখী সহপরিবর্তন। এই একমুখী সহপরিবর্তন কি? দেখো একমুখী সহপরিবর্তন বলতে বোঝাচ্ছে যে পূর্বগামী ঘটনা, মানে পূর্বগামী ঘটনা একটা, অনুগামী ঘটনা একটা, পূর্বগামী ঘটনা বৃদ্ধি পেলে অনুগামী ঘটনা বৃদ্ধি পাবে, পূর্বগামী ঘটনা হ্রাস পেলে অনুগামী ঘটনা হ্রাস পাবে। এটাকে বলা হয় একমুখী সহপরিবর্তন। তার মানে কি, পূর্বগামী ঘটনা বৃদ্ধি পেলে অনুগামী ঘটনাও বৃদ্ধি পাবে, আবার পূর্বগামী ঘটনা হ্রাস পেলে অনুগামী ঘটনাও হ্রাস পাবে। একমুখী পরিবর্তন, এটাকে একমুখী সহপরিবর্তন বলে, একসঙ্গে দুটো পরিবর্তন। এবার বিপরীতমুখী সহপরিবর্তন কাকে বলে? বলছে এটি পূর্বগামী ঘটনা বৃদ্ধি পেলে অনুগামী ঘটনা হ্রাস পাবে, আবার পূর্বগামী ঘটনা হ্রাস পেলে অনুগামী ঘটনা বৃদ্ধি পাবে। এটা বিপরীতমুখী সহপরিবর্তন। তাহলে এবার আমরা একমুখী সহপরিবর্তনের আকারটা দেখি। দেখো পূর্বগামী, তো তার আগে আমি একটু উপরের দিকে করি, মুছে দিই। দেখো দেখো একমুখী আর এটা হচ্ছে বিপরীতমুখী। বিপরীতমুখী দেখো একমুখীর এবার আমি আকার দেব। আকার দেখো পূর্বগামী, পূর্বগামী এটা হচ্ছে কি অনুগামী। দেখো পূর্বগামীতে আমি যদি লিখি এ বি সি, এ বি সি, আবার দেখো অনুগামীতে পূর্বগামী তলায় লিখছি কি এ প্লাস বিসি, এ প্লাস বিসি, তারপর দেখো এ মাইনাস বিসি, এ মাইনাস বিসি, মানে একমুখী পরিবর্তন। একমুখী, এটা বেড়েছে বলে এটা বেড়েছে, এটা কমেছে বলে এটা কমেছে বলে এটাও কমেছে, এটা একমুখী পরিবর্তন। ঠিক আছে। আর বিপরীতমুখীটা কি? পূর্বগামী, পূর্বগামী অনুগামী। পূর্বগামীতে এ বি সি, এ বি সি, এ প্লাস বিসি, এ মাইনাস বিসি, এ মাইনাস বিসি, এ প্লাস বিসি। তার মানে কি, একটি বাড়লে অপরটি কমে যাবে, একটি বাড়লে অপরটি কি হবে? কমে যাবে। আর একটা কমে গেলে অপরটি কি হবে? বেড়ে যাবে। এটা বিপরীতমুখী, এটাকেই বলা হয় বিপরীতমুখী সহপরিবর্তন। সুতরাং এ হলো এর কারণ, তেমনি এও তাই, এ হলো এর কারণ। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি না যে সহপরিবর্তন পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে একমুখী সহপরিবর্তন, একটা হচ্ছে বিপরীতমুখী সহপরিবর্তন পদ্ধতি। এই একমুখী সহপরিবর্তন কাকে বলে? না পূর্বগামী ঘটনা বৃদ্ধি পেলে, এই যে প্লাস হলে অনুগামী ঘটনা বৃদ্ধি পাবে, পূর্বগামী ঘটনা হ্রাস পেলে অনুগামী ঘটনা হ্রাস পাবে, এটা হচ্ছে একমুখী সহপরিবর্তন পদ্ধতি। অতএব যেমন উদাহরণ আকার কি, এবিসি এবিসি, এখানে ছোট হাতের এটা বড় হাতের, এটা এ প্লাস বিসি, এটা এ প্লাস বিসি, এ বেড়েছে বলে ও বেড়েছে, আবার এ মাইনাস বিসি, এ মাইনাস বিসি। সুতরাং এ হলো এর কারণ। এটা দেখো বিপরীতমুখী কি, এবি মানে
পূর্বগামী ঘটনা বৃদ্ধি পেলে অনুগামী ঘটনা হ্রাস পাবে, আবার পূর্বগামী ঘটনা হ্রাস পেলে অনুগামী ঘটনা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে বিপরীতমুখী। দেখো এবিসি এবিসি, এ প্লাস বিসি, এ মাইনাস বিসি, এ মাইনাস বিসি, এ প্লাস বিসি, অতএব এ হলো এর কারণ। এইটা আমরা জানতে পারি, তার মানে কি এ হলো এর কারণ। এবার দেখো এই বিষয়টার উদাহরণ দেখা যাক। উদাহরণ কি, যে কলেজের ছাত্র সংখ্যা বৃদ্ধি পেলে, 1 নম্বর উদাহরণে যে বেড়ে গেলে, দেখো পূর্বগামী ঘটনা বেড়ে গেলে অনুগামী ঘটনা বৃদ্ধি পায়। যে ছাত্র সংখ্যা, কলেজের ছাত্র সংখ্যা বেড়ে গেলে বিশৃঙ্খলা বেড়ে যায়, এটা পূর্বগামী মানে একমুখী। আবার যদি বলে যে জনসংখ্যা কমে গেলে দূষণের মাত্রা কমে যায়, এটাও মানে একমুখী। এবার বিপরীতমুখী সহপরিবর্তন পদ্ধতির উদাহরণ কি, যে বাজারে ডিমের দাম কমে গেছে, তাহলে খাওয়া কি বেড়ে যাবে। আবার বাজারে মনে করো পোলট্রির দাম বেড়ে গেছে, খাওয়া কি কমে যাবে, পোলট্রির দাম কমে গেলে খাওয়া বেড়ে যাবে, বিপরীতমুখী। এটাই হচ্ছে বিপরীতমুখী উদাহরণ, এটাই মানে একমুখীর উদাহরণ। এবার আমরা দেখব যে উভয়ের সাংকেতিক আকার গেল, সংজ্ঞা গেল, সবকিছু গেল। এবার দেখব মানে সুবিধা। সুবিধা কি? সুবিধা হচ্ছে যে দৈনন্দিন জীবনে যখন দুটি ঘটনার মধ্যে একটা বিশাল পার্থক্য ঘটে, সেই পার্থক্যের ক্ষেত্রে দৈনন্দিন বিশাল কোনো পরিমাণগত পার্থক্যের ক্ষেত্রে এই সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা যায়। এই 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে এই পদ্ধতি অত্যন্ত সুবিধাজনক এবং এটি ব্যতিরিক্ত পদ্ধতির পরিপূরক। তাহলে এই পদ্ধতির 2 নম্বর সুবিধা হচ্ছে এই পদ্ধতি ব্যতিরিক্ত পদ্ধতির পরিপূরক, এটা একটা সুবিধা। আর অসুবিধা কি? অসুবিধা এটি পরিমাণগত পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য হলেও গুণগত পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য না। স্বপরিবর্তন পদ্ধতি কার্যের পরিমাণগত পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োগ করলেও বা কার্যকর হলে, স্বপরিবর্তন পদ্ধতির অসুবিধা হচ্ছে কি, যে দৈনন্দিন জীবনে এটি কারণের পরিমাণগত পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োগ করা গেলেও বা প্রযোজ্য হলেও গুণগত পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং এই পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ অত্যন্ত সীমিত বা সংকীর্ণ, যার ফলে এটা একটা অসুবিধা। তো প্রিয় ছাত্রছাত্রী, আজ এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো। মে গড ব্লেস ইউ, থ্যাংক ইউ, এবং পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে।